জন্ম পালিত হয়ে গেছে, অন্যান্য জায়গায় সবাই পালন করে নিয়েছে। আমরা 29 তারিখ মনে হয় গত বছরও 29 তারিখেই আমরা ওয়েবিনারটা করেছিলাম। না, ওয়েবিনার 26 তারিখ বলছে। যাই হোক, এটা আমরা দেখব পরবর্তীকালে বিদ্যাসাগরের জন্ম হলিডে লিস্টে যে ডেটটা থাকবে। আজকে মনে হয় ইউনিভার্সিটি ফাউন্ডেশন ডে, আর সেই দিনই আমরা পালন করার চেষ্টা করব। সেইটা আমরা দেখব যে 26 তারিখ না 29 তারিখ কোন দিনটা পালন করা যায়। কারণ 29 স্যারের প্রয়াণ দিবস। আমরা এরপরে হয়তো কলেজ খোলা থাকবে, ওই দিনটা আমরা ছুটি তো নয়, আমরা যখনই কলেজ খোলা থাকলেই আমরা স্যারকে স্মরণ করব সবাই একজোট হয়ে ক্লাসের পরে বা বিকেলের দিকে। তো এইটা একটা গেল। তো আমার মনে আরেকটা প্রশ্ন ছিল ছোটবেলা থেকেই। আমি তো বিদ্যাসাগরে আমার সৌভাগ্য যে আমি বিষ্ণু ভগবতী বিদ্যালয়ে পড়াশোনা করতে পেরেছি। ছোট্টবেলায় যখন 1-2-তে পড়তাম, আমার দাদা তখন বিষ্ণু স্কুলে পড়তো। তো 13ই শ্রাবণটা আমরা দেখেছি প্রতিবারই খুব ধুমধাম করে ওনার মৃত্যু দিবস পালন করা হয়। তো একটা কম্পিটিশন হতো কার মালা কত বড় হবে বিদ্যাসাগরের গলায়। ফলে আমরা সেই পাড়ার সমস্ত ছেলেমেয়েরা, ছোট ছোট আমার বন্ধুরা, আমাদের সবাই মিলে আমরা ভোরবেলা থেকে ফুল তুলতাম এবং সেটা একটা চাটায়ে চূড়া করে, আমার মনে আছে বেশ এতখানি চূড়া করে সেই সাদা টগর ফুল আমরা সব সংগ্রহ করতাম আর বসে বসে মালা গাঁথা হতো। তারপরে যখন আমি বিষ্ণু স্কুলে পড়ি, এক সময় ক্লাসে বাংলার টিচার আমাদেরকে বিদ্যাসাগরের রচনা লিখতে দিয়েছে। তাতে আমরা তখন দেখতাম যে 12ই আশ্বিনটা বীরসিংহ গ্রামে সেইভাবে পালন করা হয় না। 13ই শ্রাবণটা যেভাবে সবাই যেতাম, বেশ মেলা বসতো চারদিকে, খুব একটা মানে হই হই ব্যাপার। ওনার মৃত্যুদিন পালন হচ্ছে কিন্তু তাও সমস্ত ছেলেরা, তখন আমার একটা আমি রচনাতে লিখেই দিয়েছিলাম যে জানি না বীরসিংহ স্কুলে কেন 12ই আশ্বিনকে প্রাধান্য না দিয়ে 13ই শ্রাবণটাকে প্রাধান্য দেওয়া হয় এইভাবে। তখন স্যার আমাকে উদ্ধার করিয়ে বলছে, তোমার একটা মাথায় আসে না যে ওটা আশ্বিন মাস, অনেক সময় পুজোর ছুটি থাকে, কলেজ বন্ধ থাকে, স্কুল বন্ধ থাকে, ফলে ওটা আমরা সেভাবে অনেক সময় পালন করতে পারি না। তো 13ই শ্রাবণটা আমরা সেই জন্য স্কুল প্রত্যেকটা আমাদের ওই আশপাশের যত গ্রামের যত স্কুল ছিল সেখান থেকে ছেলেরা সব র্যালি করে ওখানে যেত, বিভিন্ন স্কুলে যেত, সেগুলো আমাদের খুব মনে পড়ে। তো যাই হোক, যেটাই একটা বিতর্কিত দিন 12ই আশ্বিন আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি। এটা আমরা পরবর্তীকালে দেখব যে কিভাবে, কারণ ছেলেদের কাছ থেকেও একটা ওনারা নাকি 27 তারিখ পালন করেছে কলেজে। তো সেটা আমিও জানতাম না, জানলে হয়তো কিছু ব্যবস্থা নিতাম বা কিছু করতাম, কিন্তু আমার অগোচরেই হয়ে গেছে। যাই হোক, একটা মত বিতর্কেরও সৃষ্টি হয়েছে। আমরা নোটিশ এইভাবেই করেছি, সেইভাবে আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে ওইভাবে অনুষ্ঠানগুলো আমরা করতে পারছি না। যেমন আজকেই আমাকে দুটো অনুষ্ঠান একসাথে করতে হচ্ছে, দুটো ফেজে, সেই জন্য বলেছিলাম, তাতেও ওদের আপত্তি। যাই হোক, তাও আমরা সুষ্ঠুভাবে এই দুটো অনুষ্ঠানকে আমরা পালন করার চেষ্টা করব। বিদ্যাসাগর মহাশয়ের সম্বন্ধে আলবেরুনি স্যার বা অমিতাভ বাবু, শীতল বাবু অনেক কিছুই বলেছেন। তবে যেটা হচ্ছে, উনি না থাকলে হয়তো এই যে নারী শিক্ষা, সেটা হয়তো কোনোদিনই সম্ভব হতো না। আজকে আমরা যে পজিশনে আমরা উঠে আসতে পেরেছি, একমাত্র ওনারই অবদান এটাতে। কারণ তখনকার দিনে বাল্যবিবাহ ছিল এবং ব্রাহ্মণদের ঘরের যে ছোট ছোট মেয়েদের সাথে বয়স্ক কোনো ব্রাহ্মণের কুলীন প্রথা যেটা ছিল, তার জন্য খুব অল্প বয়সেই তারা বিধবা হয়ে যেত, স্বামী মারা যেতেন তাদের। ফলে তাদের যে কষ্ট, একাদশীর দিন যে একদম নিরম্ব জল ছাড়া, জলও খেতে পারতো না, এইটা বিদ্যাসাগরের মনে খুবই বেঁধেছিল। ফলে উনি এই যে দুটো মেয়েদের জন্য যে বড় দুটো যে কাজ, একটা হচ্ছে তাদের শিক্ষা আর একটা বিধবা বিবাহ, এই দুটো করেছেন উনি
প্রচলন করেছিলেন বলেই আজকে আমাদের সমাজ এতখানি উঠে আসতে পেরেছে। নারীরা শিক্ষিত না হলে সমাজ কখনোই হতে পারে না, দাঁড়াতে পারে না। যেটা মেরুদণ্ড সমাজের, নারীরাই হচ্ছে সমাজের মেরুদণ্ড। তারা সন্তানের জন্ম দেয়, সন্তানকে বড় করে একজন আদর্শ নাগরিক করে গড়ে তোলে। সেই মারা, সেই নারীরা যদি শিক্ষিত না হয়, সেক্ষেত্রে আমাদের অনেকটাই সমাজ গড়ার অভাব সৃষ্টি করত। তো আজকে এখানে দাঁড়িয়ে আছি ওনার এই দুই অবদান তার জন্যই। আরও অনেক গল্প শুনলাম, এই যে অমিতাভবাবু যেটা বললেন সত্যি ওটা আমরা জানতাম না। তো যাই হোক, আরেকটা ওনার ওই ছোলা খাওয়ার আরও গল্প রয়েছে। উনি বোধহয় এটাতে খুব ভালোই অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। ভাতের সাথে অতিথিদের সাথে যখন একসাথে খাচ্ছিলেন, সেই সময় খাবারের উপরে আঁশলা ছিল, উনি অগোচরে সেটা নিজেই গিলে নিয়েছিলেন যাতে সবার খাওয়াটা নষ্ট না হয়ে যায়। এখনও আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যখন পড়তে পড়তে তারা ঘুমায়, ধুলতে থাকে, তখন আমরা উদাহরণ দিই বিদ্যাসাগরের। হচ্ছে উনি রাস্তার আলোতে পড়তেন, মাথার টিকির ওপরে দড়ি দিয়ে যাতে ধুলে গেলেই যাতে জেগে যায়, প্রদীপের তেল চোখে ঘষতেন যাতে জ্বালার চোটে আর ঘুম না আসে। এইগুলো আমরা ওদেরকে বলতাম, যদিও এখনকার ছেলে মেয়ে সেগুলোকে অত গুরুত্ব দেয় না। আমাদের জীবনে বিদ্যাসাগরের যে ভূমিকা, আমাদের শিক্ষার পিছনে বিদ্যাসাগরের যে ভূমিকা, ছোটবেলা থেকেই হয়তো আমরা সেটাতে অভ্যস্ত হয়ে গেছি। তাই এখন আমরা আমাদের ছেলে মেয়েদের উপর সেটা প্রয়োগ করতে চাই, কিন্তু জানি না কতটা ফল পাই, হয়তো পাই না, আবার কোনো সময় হয়তো পাচ্ছিও যখন দেখি যে হ্যাঁ। আর এমনিতেই সারা এই আমাদের পশ্চিমবঙ্গে মেদিনীপুর জেলার একটা আলাদা নাম রয়েছে। কি নাম না, এখানকার ছেলেমেয়েরাদের নাকি খুব ভালো বুদ্ধি, এবং সেটা কারণ কি, এটা বিদ্যাসাগরের দেশ। এখানে তুমি অত্যন্ত গ্রামে যাও, সেখানে একটা কৃষকের বাড়িতে দেখবে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার। এটা সবার মুখে মুখে আমরা যখন বাইরে গেছি, পড়াশোনা করতে গেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতেরও বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু আমরা এই কথাটা শুনেছি যে আমাদের মেদিনীপুর জেলাটা যেন বুদ্ধির দিক থেকে অনেকখানি এগিয়ে আছে। তাই আশা করব আমাদের এই জেলা, আমরা যারা শিক্ষক শিক্ষিকা, আমাদের কর্তব্য হবে আমাদের ছাত্রছাত্রীদেরকে সেই শিক্ষাটা, যথাযথ শিক্ষাটা যাতে আমরা দিতে পারি। শুধু ভালো রেজাল্ট নয়, তারা যেন আদর্শ শিক্ষা লাভ করে, সেটাই আমাদের দেখতে হবে। আজকে ওনার জন্মদিনে আমাদের এই প্রতিশ্রুতি একটা নিতে হবে যে আমরা এরপরে প্যান্ডেমিক চলে গেলে, যখন স্কুল কলেজ সব খুলবে, আমরা যেন খুবই যত্ন সহকারে আমাদের ছাত্রছাত্রীকে উপযুক্ত শিক্ষা দিতে পারি, তারা যাতে ভবিষ্যতে তাদের শিক্ষা আরও উচ্চ শিক্ষা লাভ করতে পারে। এই বলে আমি আমাদের বিশেষ অতিথিবৃন্দ অমিতাভবাবু এবং শীতলবাবুকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমার প্রিয় শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের অধ্যক্ষা মহাশয়াকে খুব সুন্দর বক্তব্য পরিবেশনের জন্য। এবং এর মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বটি সমাপ্ত করলাম, অর্থাৎ বিদ্যাসাগরের প্রতি স্মরণ সভা এবং তার শ্রদ্ধার্ঘ্য নিবেদন এখানেই শেষ হল। এবারে পর্বের দ্বিতীয় পর্ব আরম্ভ করছি, সবার দ্বিতীয় পর্ব আরম্ভ করছি। ম্যাডামের অনুমতি নিয়ে আমরা শ্রী নির্মলচন্দ্র মাইতির স্মৃতির উদ্দেশ্যে আমরা প্রত্যেকে 1 মিনিট নীরবতা পালন করব।
সকলে বসে পড়ুন। ধন্যবাদ সকলকে। আজ আমি নির্মল চন্দ্র মাইতি মহাশয় সম্পর্কে আমাদের ম্যানেজিং কমিটি, পূর্বতন ম্যানেজিং কমিটির সদস্য গোবিন্দ প্রসাদ করের একটি লেখা বই, এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন, অনন্য জাতীয় শিক্ষক। এই বইটি উনি লিখেছেন নির্মল চন্দ্র মাইতি সম্পর্কে। তো আমি কিছু নির্বাচিত অংশ আমি পাঠ করে শোনাচ্ছি। আমি ডক্টর শ্যামশ্রী সুর, হেড অফ দ্য ডিপার্টমেন্ট এডুকেশন, কিছু অংশ আমি পাঠ করে শোনাচ্ছি, এরপরে অতিথিরা বক্তব্য রাখবেন। বিংশ শতাব্দীর শেষ দশক, সময়টা 1993-94 সাল, নির্মল চন্দ্র মাইতির জীবনে এক শুভক্ষণ। কারণ কেন্দ্রীয় সরকারের মানব বিকাশ মন্ত্রক 1993 খ্রিস্টাব্দে জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত করেছেন। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি টি.আর. লাম্বা 31 জুলাই 1994 এক পত্র মারফত শ্রী মাইতিকে 23 সেপ্টেম্বর দিল্লিতে পৌঁছানোর অনুরোধ জানিয়েছেন এবং 5 সেপ্টেম্বর 1994 সকাল 11টায় নতুন দিল্লির বিজ্ঞান ভবনে শ্রী জাতীয় শিক্ষক রূপে নির্বাচিত শিক্ষকদের পুরস্কার প্রদান করা হবে। এই সংবাদে শ্রী মাইতি পৌঁছালেন ভারতবর্ষের রাজধানী শহর নতুন দিল্লিতে। জীবন সত্ত্বের অন্তর্নিহিত আনন্দ উন্মাদনার এক উজ্জ্বল নক্ষত্রে সুশোভিত, সুন্দর আনন্দালোকিত বৌদ্ধিক তারকা খচিত নক্ষত্রের প্ল্যাটফর্মে গৌরবময় উপস্থিতির আভায় প্রথমে নিজেকে কিছুটা গুটিয়ে রাখলেও বৌদ্ধিক বাতাবরণে নিজেকে ধীরে ধীরে উন্মোচিত করলেন সুন্দর সুশোভিত মঞ্চে। এই পুরস্কার প্রাপক হিসাবে আমাদের সকলের প্রণম্য নমস্য শ্রদ্ধাভাজন, প্রজ্ঞাবান, একান্ত কাছের মানুষ, মাটির মানুষ, সহজ সরল সাদাসিধে অনাড়ম্বর মানুষটি নির্মল চন্দ্র মাইতি মহোদয় উপস্থিত ছিলেন এই সুন্দর সুশোভিত মঞ্চে এক বৌদ্ধিক বাতাবরণে এক বিরল আদর্শ শিক্ষকের সম্মান গ্রহণের জন্য। শিক্ষকতা জীবন ও শ্রী মাইতি। 1958 সালে বিটি ডিগ্রি লাভ করার সাথে সাথে ওই বছরই 2রা জুন শ্রী মাইতি 2 ক্লাস অর্থাৎ 5 and 6 পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীযুক্ত শ্যামসুন্দরপুর পাটনা জুনিয়র হাই স্কুলে হেডমাস্টার রূপে যোগদান করেন। 1958 সালে 2রা জুন 2 ক্লাস জুনিয়র হাই স্কুলের সার্বিক দায়িত্ব অর্পণ করলেন সদ্য বিএসসি বিটি পাশ করা এক তরতাজা যুবকের উপরে, তাও প্রধান শিক্ষকের দায়িত্ব ও মর্যাদা দিয়ে। কারণ এই যুবককে চিনতে নিতে ভুল হয়নি, যিনি প্রকৃত কাজের মানুষ হিসাবে ভবিষ্যতে সর্বোপরি দায়িত্বশীল ও সৃষ্টিশীল মানুষ হিসাবে প্রকৃত সৃষ্টির ইতিহাস গড়তে পারবেন। সদ্য দায়িত্বপ্রাপ্ত হেডমাস্টার 23-24 বছরের তরতাজা যুবক শ্রী মাইতি প্রতিষ্ঠান কিভাবে গড়তে হয় তার সাক্ষ্য প্রমাণ দিয়ে চললেন সৃষ্টির মধ্য দিয়ে। সৃষ্টির শুরুটা ছিল এইরকম, যখন তিনি 2 ক্লাস 5 and 6 জুনিয়র হাই স্কুলের হেডমাস্টার, তখন তিনি প্রধান কাণ্ডারী রূপে 1959 খ্রিস্টাব্দে 4 ক্লাস অর্থাৎ 7 and 8 অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়টিকে উন্নীত করলেন। 1964 খ্রিস্টাব্দে শ্যামসুন্দরপুর হাই স্কুলকে ওল্ড হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত তিনি উন্নীত করেন। তিনি এই সময়ে সৃষ্টি ও গঠনমূলক কাজে প্রেরণা পেয়েছিলেন ডিআই সুধীর মুখার্জির কাছ থেকে। শ্যামসুন্দরপুর পাটনার মতো এক অনুন্নত গ্রামে উৎসাহী মানুষদের নিয়ে তিনি মানুষের সর্বোপরি দেশের কল্যাণ সাধনার উদ্দেশ্যে ধাপে ধাপে একটি 2 ক্লাস জুনিয়র হাই স্কুলকে কিভাবে উচ্চ মাধ্যমিক, কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগে উন্নীত করে উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার স্বপ্নকে সার্থক করেছেন, যা আজও প্রতিটি ছাত্রের কাছে, এলাকার মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে উজ্জ্বলতায় দিকবিদিক আলোকিত করেছে। শুধু তাই নয়, তিনি হেড স্যার অপেক্ষা একজন সুদক্ষ প্রশাসক রূপে বিদ্যালয়ের সার্বিক উন্নতি ঘটিয়েছেন। শিক্ষকতা ও শিক্ষক সংগঠন। আদর্শ শিক্ষক, সুদক্ষ প্রশাসকের সুনাম যখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে,
সেই সময় বিদ্যালয়টিকে রাজ্যের অন্যতম জায়গায় নিয়ে যাওয়ার জন্য শ্রী মাইতি 1961 খ্রিস্টাব্দে শিক্ষক সংগঠনে যোগ দেন, কারণ ব্যক্তি জীবনে তিনি যাদের প্রভাবে প্রভাবিত হয়ে রাজনৈতিক আঙিনায় প্রবেশ করলেন, শিক্ষক সংগঠনের মধ্যে দিয়ে তারা হলেন দুই বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও পাঁশকুড়া এলাকার জাতীয় কংগ্রেসের অন্যতম রূপকার ও মধ্যমণি দুই প্রাক্তন মন্ত্রী রজনীকান্ত প্রামাণিক এবং শ্যামাদাস ভট্টাচার্য। এই দুই ব্যক্তির সান্নিধ্য পেয়ে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। দারিদ্র্য ঘোচালে মানুষের উন্নতি হয়, যে কারণে প্রত্যেক ছাত্রদের মধ্যে তিনি বারে বারে খুবই সুন্দর বাণীর কথাগুলো শ্রেণীকক্ষে শোনাতেন। শ্রী মাইতি মিশন ও শিশু শিক্ষা মিশন। বেলুর মঠের তৎকালীন প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের উৎসাহ প্রদান এবং এলাকার আরও দুই আধ্যাত্মিক চেতনাসম্পন্ন ব্যক্তিত্ব সম্মাননীয় শ্রী রামকৃষ্ণ মাইতি মহোদয় ও শ্রী শীতল চন্দ্র রায় মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় 1978 খ্রিস্টাব্দে হরে কৃষ্ণপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা লাভ করে। এবার আমি সরাসরি চলে আসব এবং এটা দিয়েই আমার বক্তব্য শেষ করব, পাঠ শেষ করব। সেটি হচ্ছে শ্রী মাইতি ও সিদ্ধিনাথ মহাবিদ্যালয়, যে সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে আমরা প্রত্যেকে কর্মরত এবং এখানে কর্মরত অবস্থায় আমরা অত্যন্ত গর্বিত যে আমরা এখানে কর্মরত। এই মহাবিদ্যালয়টি গঠনের পিছনে ওনার যে ভূমিকা সেটা একটুখানি পাঠ করে শোনাচ্ছি। শ্রী মাইতি শিক্ষা জীবনে একাডেমিক কেরিয়ার প্রথম শ্রেণী না হলেও একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে জীবনের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তার পরিচয় পাওয়া গিয়েছে। বেশিরভাগ সময় মহাপুরুষদের ও বৌদ্ধিক চেতনা সম্পন্ন ব্যক্তিদের বাণীগুলিকে পাথেয় করে বাস্তব জীবনে সেগুলি কাজে লাগাবার চেষ্টা করেছেন। সবসময় তিনি প্রতিটি অনুষ্ঠানে বলতেন, স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ড্রিম ড্রিম ড্রিম, স্বপ্ন দেখো এবং তাকে বাস্তবায়িত করো। এই শাশ্বত বাণীটিকে শ্রী মাইতি আনন্দনিষ্ঠা আদর্শ নিষ্ঠা ভরে শ্রদ্ধার সঙ্গে ত্যাগ ও সেবার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করেছেন তার সুন্দরতম অকৃত্রিম কর্মপ্রচেষ্টার মাধ্যমে। সিদ্ধিনাথ মহাবিদ্যালয়ে শ্রী মাইতির আজ থেকে 30 বছর আগের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন পূর্ণতা ও সার্থক রূপ পেল 2013 সালের 24শে মে শুভ বুদ্ধ পূর্ণিমা পুণ্যলগ্নে। যে বহু ঘাত প্রতিঘাত, সংগ্রাম, প্রতিরোধ, প্রতিবাদ, আন্দোলন ও বহু জনগণ মন অভ্যুত্থানের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো, সেই ইতিহাস প্রতিটি শুভানুধ্যায়ী শিক্ষা সংস্কৃতি মনস্ক ব্যক্তিবর্গের কাছে স্মরণাতীত অথচ স্মরণীয়। এই সুশোভিত এলাকায় রাজ্য পশ্চিমবঙ্গের ইতিহাসে একই ব্লকের অন্তর্গত দুটি মহাবিদ্যালয়ের অবস্থান, বাস্তবায়ন ও তার পূর্ণতা প্রাপ্তি এক ঐতিহাসিক নজির ও সাক্ষী হয়ে রইল। প্রথমত, শ্রী নির্মলচন্দ্র মাইতির নানান কর্মপ্রচেষ্টার সুফল হিসাবে এই এলাকার উৎকর্ষ প্রাপ্তির যোগ ঘটেছে শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুলকে কেন্দ্র করে। শ্রী মাইতি 30 বছরের স্বপ্নের যে সার্থক রূপ মহাবিদ্যালয়ের তার প্রধান উৎস, কিন্তু হাই স্কুলে আগত নানা জ্ঞানীগুণী মানুষের কাছে তা প্রাপ্তির ফসল। প্রবীণ স্বাধীনতা সংগ্রামী চিরযৌবন চিরতারুণ্যের প্রতীক তাম্রলিপ্ত জাতীয় সরকারের অন্যতম রূপকার সর্বাধিনায়ক শ্রী সুশীল ধারা মহাশয় এক অনুষ্ঠানে এসে বলেছিলেন, এই বিদ্যালয় একদিন মহাবিদ্যালয়ে পরিণত হবে, আর সেদিন থেকেই শ্রী মাইতি মহাবিদ্যালয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, যার বাস্তব রূপ 30 বছরের স্বপ্নের মহাবিদ্যালয় সিদ্ধিনাথ মহাবিদ্যালয়। আজকের মতো এইটুকুই পাঠ করে সমাপ্ত করছি। এরপরে শ্রী নির্মলচন্দ্র মাইতি সম্পর্কে বক্তব্য রাখবেন ওনারই বড় ছেলে, জ্যেষ্ঠ পুত্র শ্রী অমরদেব মাইতি মহাশয়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শ্রী নির্মলচন্দ্র মাইতি দুজনের সম্পর্কে একত্রিত করে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান
দেবাঞ্জন মাইতি স্যার, ডক্টর দেবাঞ্জন মাইতি। নমস্কার। আমার পাশে যারা আছেন, আমার অগ্রজ প্রিন্সিপাল ম্যাডাম আছেন, প্রধান অতিথি বর্গ আছেন, তাদের আমার প্রণাম। আমার সহকর্মী যারা আছেন, অধ্যাপক অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মচারী আছেন, প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা জানাই। আজকের দিনটা একটা সমাপতন, অদ্ভুত সমাপতন খেয়াল করছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আজকের দিনটাকে যদি জন্মদিন ধরি, 201তম সম্ভবত জন্মদিবস, যদি আজকের দিন, এবং আমাদের খুব শ্রদ্ধার তো অবশ্যই, এবং খুব ভালোবাসার মানুষ, আমাদের খুব প্রিয় স্যার নির্মলচন্দ্র মাইতি মহাশয়ের আজ প্রথম মৃত্যুবার্ষিকী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবসই হোক বা স্যারের মৃত্যুবার্ষিকী, আমার মনে হয় এনাদের এই যে অস্তিত্বটা, এই ক্ষণজন্ম মানুষদের যে অস্তিত্বটা, এটাকে এই জন্ম মৃত্যুর আবর্তে বোধ হয় বিচার করাটা ঠিক নয়, তবু করতে হয়, সেই জন্য আমরা তো পালন করছি। তার থেকে একটু ঊর্ধ্বে গিয়ে যদি আমরা ভাবি, সেটা বোধ হয় ভাবলে ভালো হয় আর কি। আসলে এনারা তো যুগ পুরুষ, যুগ ধর্মের প্রবর্তক। যুগ ধর্ম শব্দটা আমি খুব ভেবেচিন্তেই নিলাম। তার কারণ হচ্ছে, মানে ধর্ম মানে তো রিলিজিয়ন নয়, মানে ধর্ম শব্দের যেটাকে আমরা ইংরেজি করে থাকি রিলিজিয়ন, কখনোই নয়। আজকে যে হিন্দু মুসলিম ইত্যাদি ধর্ম সাম্প্রদায়িক ভাবে ভেবে থাকি, এবং আমরা তো আজকে বিভিন্ন ভাবে সাম্প্রদায়িক শক্তির দ্বারা পরিচালিত, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে, সে অনেক বিতর্কের বিষয়, সেদিকে আর গিয়ে লাভ নেই। ধর্ম মানে আমাদের সনাতন সাহিত্য, সংস্কৃত সাহিত্য, ধর্মশাস্ত্র যেটি জানাচ্ছে, ধর্ম মানে যে আমাকে ধারণ করবে, আমার চরিত্রকে ধারণ করবে, আমার ব্যবহারকে ধারণ করবে, সেটি ধর্ম। সেদিক থেকে দেখতে গেলে যুগপুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অথবা আমাদের প্রিয় স্যার, তাদের মধ্যে দেখুন কি অদ্ভুত সমাপতন, কি মিল, এবং এই কারণেই বোধহয় একটা তুলনামূলক আলোচনার পরিসরও তৈরি হয়েছে আজকে। প্রথমে আমি আমাদের প্রণম্য বিদ্যাসাগর মহাশয়কে দিয়েই, শ্রদ্ধেয় বিদ্যাসাগর মহাশয়ের সম্পর্কেই কিছু কথা বলছি। মানে বহু কথাই বক্তারা বলেছেন, অনেক বহু তথ্য পেয়েছি আমরা, ঋদ্ধ হয়েছি, সুতরাং নতুন করে কিছু বলার নেই। কয়েকটা দিক আমরা ভাবতে পারি। এই ধরনের মানুষরা আসলে তাদের মধ্যে বোধহয় দুটো জিনিস আছে। একটি হচ্ছে নিজস্ব তেজস্বিতা, একটা নিজস্ব বলয় আছে, সেই বলয়কে কেউ ভেদ করতে পারে না। অথচ ঠিক অ্যাট দ্য সেম টাইম তাদের মধ্যে সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার মতো একটা ক্ষমতা আছে। আমাদের না আছে নিজস্ব পরিসর, আর হয়তো খুব সমাজের মূল স্রোতে যদি মিশেও যাই, খুব লঘুভাবে মিশে যাওয়ার একটা ক্ষমতা আছে। মানে একেবারে সঠিকভাবে যে আমার দ্বারা অনুপ্রাণিত করার কাউকে আমার যে ক্ষমতা, সেটা তো আমার তো অন্তত নেই। তো আমরা একটা বিদ্যাসাগর মহাশয় সম্পর্কে রবীন্দ্রনাথ একটা জায়গায় বলছেন, বোধহয় কোনো একটা কলকাতার টাউন হল বা কোথাও আমি পড়েছিলাম, জায়গাটা মনে করতে পারছি না, 1309 সালে একটা জায়গায় বলছেন রবীন্দ্রনাথ, এবং সেটা পরবর্তীকালে তার চরিত্র পূজা বলে একটি প্রবন্ধ বেরিয়েছিল, সেখানেও পড়ছেন। ঠিক একই কথাটা বলছেন, যে তেজস্বিতা মানে নিজস্ব একটা দৃঢ়তা, আর একটা পৌরুষ, আর এখানে আর একটা জিনিস হচ্ছে সমাজের মূল স্রোতে মিশে যাওয়ার ক্ষমতা। এবং পৌরুষ মানে অবশ্যই এখানে একেবারে নিঃসন্দিগ্ধভাবে আপোষহীনতা, অন্যায়ের সাথে আপোষ করব না। আমরা বিদ্যাসাগর মহাশয়ের নারী শিক্ষা নিয়ে আলোচনা, নারী উন্নয়নে আলোচনা, এই জিনিসগুলো তো হলোই, মানে খুব ডিটেইলড একটা তথ্য আমরা পেলাম বহু। এবং তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশ্বরচন্দ্র যখন এটা করছেন, মানে প্রথমে আমি সমাজ সংস্কারের দিকটায় আসি। যখন বিধবা বিবাহ প্রচলনের একটা চেষ্টা করছেন,
সেখানে তার আগের ইতিহাসটা আমরা যদি দেখি, মানে রামমোহনের রাজা রামমোহন রায়ের কথা যদি ভাবি আমরা, তিনি যখন সতীদাহ প্রথা রদ করছেন, সতীদাহ প্রথা রদ করার সময় সেই আইনে লেখা হচ্ছে যে, মানে যারা ইতিহাসের অধ্যাপক আছেন আমার থেকে অনেক ভালো জানেন, তবুও যতটুকু আমি পড়েছি, যে সেখানে লেখা হচ্ছে যে সতীদাহ প্রথা রদ করা হলো, কিন্তু সেই নারীটিকে, যে নারীটি হয়তো 8 বছর 10 বছর বয়সে বিধবা হলো, তাকে বাকি জীবনটা ব্রহ্মচর্যে কাটাতে হবে। বিদ্যাসাগর নারীর মনন দিয়ে নারীকে বুঝে এটা চেষ্টা করছেন যে, মানে চেষ্টা করছেন যে ব্রহ্মচর্য তো নয়, নারী যেন নতুন করে আবার নবজন্ম লাভ করে, বিধবা নারী যেন নবজন্ম লাভ করে। এবং এটা করতে গিয়ে উনি বুঝতে পারছেন যে খুব স্বাভাবিকভাবেই আমরা জানি যে যুগের যে প্রচলিত ধারা, সেই প্রচলিত ধারার বিরুদ্ধে যাওয়া তো অত মানে সোজা নয়। আমি যুক্তিবোধ দিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু যুক্তিবোধ দিয়ে বললেও বিদ্যাসাগর এটা বুঝছেন যে শাস্ত্রকে ব্যাখ্যা করতে হবে, শাস্ত্র, আইন এবং যুক্তিবোধ, এই হচ্ছে ওনার 3 হাতিয়ার, এবং অবশ্যই 4 হাতিয়ার এবং আবেগ, এই 4টে হাতিয়ার। কিন্তু সবথেকে শক্তিশালী হাতিয়ার বলতে গেলে শাস্ত্র এবং আইন। উনি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, সম্ভবত ভদ্রলোকের নাম, 1853 সাল, ভদ্রলোকের বাড়িতে বসে যখন পরাশর সংহিতার যে টেক্সটটা ঘাঁটছেন আর কি, সেটা ঘাঁটতে ঘাঁটতে যখন ওটা পাচ্ছেন, পরাশর সংহিতায় যে বলা হয়েছে যে যিনি, যার বৈধব্য দশায় যে নারী আছেন, অথবা যার স্বামী চলে গেছেন, এই সমস্ত অবস্থায় যার স্বামী হয়তো উন্মাদ, তাদের কিন্তু বিধবা বিবাহ সম্ভব। 3 রকম, একটা হচ্ছে বিধবা বিবাহ সম্ভব, অথবা পরাশর সংহিতা বলছেন সতীদাহ সম্ভব, এরকম বলা হচ্ছে আর কি। সুতরাং আর একটা হচ্ছে উনি ব্রহ্মচর্য পালন করতে পারেন না, সেই নারী ব্রহ্মচর্য পালন করতে পারেন। তো শাস্ত্রের দ্বারা যখন যুক্তি দিচ্ছে এবং সেটাকে তখন তৎকালীন সরকারের সহযোগিতায় সেটাকে আর কি আইন হিসেবে প্রণীত হচ্ছে সেই ব্যাপারটা, তখন তো আমরা সবাই জানি উনি ভীষণ নিন্দিত হচ্ছেন, বিদ্যাসাগরের মানে চরিত্রকে কালিমালিপ্ত করা হচ্ছে, তো সবই জানি। এবং তখন কি করছেন উনি, নিজের পুত্র সন্তানের সঙ্গে এক বিধবার আর কি তার বিবাহ দিচ্ছেন, এসব তো আমরা জানি, এসব জানা কথা আর কি। তো এসব দেখে মনে হয় যে তখনের যে একটা এই যে 19 শতকের যে সমাজ, বাঙালি সমাজ, বঙ্গদেশের সমাজ, সেখানে একটা একটা নতুন যুগ, নবজাগরণ বলুন, একটা নতুন যুগ। সবাই কি করছে, ইংরেজদের অনুকরণ করছে, ইংরেজদের মতো করে ভাবছে। এবং মানে আমরা যদি কোনো প্রাচীন সনাতন পন্থাকে অবলম্বন করি, তাহলে সেগুলো সবই খারাপ, এবং ইংরেজরা যা যা করছে তারা সবই ভালো। মানে কলকাতার সমাজে এরকম একটা প্রচলন হচ্ছে, কলকাতার শিক্ষিত সমাজে। কিন্তু বিদ্যাসাগর কি করছেন, এই সনাতন যে ব্যাপার, সনাতন শাস্ত্র পদ্ধতি এবং ইংরেজি শাস্ত্রের যে ধারা, যে ভাবনার ধারা, ইউরোপীয় ভাবনার যে ধারা, সেই দুটো সমন্বয় করছেন। আর ওইদিকে কলকাতার তথাকথিত উচ্চশিক্ষিত সমাজে যেমন একটা ইংরেজি মাত্রই আর কি সবকিছু ঠিক, ইউরোপীয় ভাবধারা মাত্রই সবকিছু ঠিক, এমনটা যেমন ভাবনা ছিল, আমাদের পণ্ডিতরাও তো ভীষণ অর্থোডক্স ছিলেন, ভীষণভাবে অর্থোডক্স ছিলেন। তো তারা তো চূড়ান্ত হেনস্থা করার চেষ্টা করছেন, কিন্তু বিদ্যাসাগর তার মধ্যে নিরলস থাকছে। আবার সুতরাং, এবং পরবর্তীকালে আমরা দেখি যে যখন প্রথমে তো উনি পরাশর সংহিতাকে দেখলেন, তারপরে কিন্তু ন্যায় এবং মীমাংসাকে নিয়ে একেবারে সুন্দরভাবে তার যুক্তি পরম্পরা উপস্থাপন করছেন বিধবা বিবাহের সপক্ষে। এখন শিক্ষার কথায় আসি। শিক্ষার কথা তো আমরা জানি বিদ্যাসাগর কি করেছিলেন, সেটা বোধহয় নতুন করে আর আলোকপাত করার প্রয়োজন নেই। শুধু এটুকুই বলবো যে তার শিক্ষা সংস্কারেরও কিন্তু মূল ছিল এই জাক্সটাপোজিশনটা, মানে পাশ্চাত্য এবং প্রাচ্য দুটোকেই মেলাতে হবে। এবং বর্ণমালার ক্ষেত্রেও তিনি তাই করছেন, কিন্তু তিনি কিন্তু সনাতনটাকে ত্যাগ করে দিচ্ছেন না, সেটাকে মডিফাই করছেন। সুতরাং এই এবং তার যে দয়া ইত্যাদি, দয়া দাক্ষিণ্যের যে ব্যাপারগুলো, তার তো বিস্তৃত আলোচনা হলো। সুতরাং এইগুলো দেখে বোঝা যায় যে উনি নিজেই একটা স্কুল, মানে
বিদ্যাসাগর মহাশয় নিজেই একটা স্কুল, এটা আজকে আমরা সকলেই স্বীকার করে নিয়েছি। এবং আলবিনি স্যার বললেন যে বিবিসির বিচারে বিদ্যাসাগর একজন অন্যতম বাঙালি, এটা আমরা দেখতে পাচ্ছি এখন নিজেই একজন স্কুলে পরিণত হচ্ছেন। এরপরে আসি আমি স্যারের প্রসঙ্গে। এখন স্যারের সম্পর্কে আমার যতটুকু জ্ঞান, মানে যতটুকু আর কি ইনফরমেশন বলবো আমি, তার থেকে আমাদের যে অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ আছেন বা স্যারেরা আছেন, সুতরাং তারা তো বহু বলেছেন। আমি এসব মানে তাদের অভিজ্ঞতার সঙ্গে আমার এই 4 বছরের অভিজ্ঞতার তো কোনো তুলনা হয় না। সুতরাং স্যারের সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে যাওয়াটা আমার পক্ষে একটা স্পর্ধা। তবুও যতটুকু ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতির কথা মনে পড়ে কতগুলো কথা বলি আমি। যেমন আমি যেদিন প্রথম 1-2 দিন জয়েন করেছি, তো স্যার বললেন যে এখানে থেকে যেতে হবে, না থাকলে চাকরি করা যাবে না, না থাকলে আমি কিন্তু চাকরি থেকে বাদ দিয়ে দেবো। এবার তখন আমার সত্যি কথাই আজকে আমার প্রয়াণ দিবসে দাঁড়িয়ে সেই কথাটা মনে হলো যে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন মানে, আমি একটা কলেজ সার্ভিস কমিশন থেকে এসেছি, চাকরি পেয়ে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন মানে, আমি তো এত বছর বেশ কিছুদিন আগে তার 5 বছর স্কুলে চাকরি করেছি, সেখানে তো আমাকে কোনোদিন প্রধান শিক্ষক মহাশয় এরকম করে কথা বলেননি, মানে এটা তো আমার ঠিক ভালো লাগছে না। ঠিক একই জিনিস এই জিনিসটাই মনে হচ্ছে। তারপরে আমি স্যারকে বললাম, স্যার আমার এরকম বলেছিলেন, আমার এটা খারাপ লেগেছে। স্যার বলেন না ওটা ঠিক আছে, ওনার কথায় কিছু মনে করবেন না। তো পরে সত্যিই দেখলাম যে যত মানুষটাকে চিনতে শুরু করলাম, মানুষটাকে বুঝতে শুরু করলাম, মানে আমি যে কতটা ভুল ছিলাম, ওনার অধিকারবোধ যে আমার উপর কতটা হওয়া উচিত সেটা বুঝতে পারলাম। যে মানুষটাকে আমি চিনেছি মানে বেশ অসুস্থ, কোনো কারণে বোধহয় আমি পাঁশকুড়ায় তখন ভাড়া থাকতাম, আমার সাথে ট্রেকারে করে গেলেন, ট্রেকারে করেই গেলেন বোধহয়, হ্যাঁ, কারণ কোনো কাজের জন্য আমাকে বললেন সন্ধে হয়ে গেছে, আপনি আমাকে আমার ওই ছাত্রের দোকানটিতে দিয়ে আসুন। না দিয়ে আসুন না, আমি নিজে চলে যেতে পারবো। আমি না স্যার আমি ছেড়ে দিচ্ছি, অনেক স্টুডেন্ট ছাত্রের সাথে দেখা হয়েছে, স্যার এত দেরি করে এত সন্ধ্যাবেলায় বেরিয়েছেন কেন, এই করেছেন কেন। কিন্তু আমি এইটুকু বোঝানোর চেষ্টা করছি যে কতটা অনমনীয় মনোভাব হলে, কতটা পৌরুষ থাকলে তার মধ্যে, কতটা ভালোবাসা থাকলে এই কাজগুলো করতে পারেন। আমরা তো খুব মানে একদম বাঁধা গতে কাজ করি। কলেজে এলাম, কলেজে পড়ালাম, অ্যাডমিনিস্ট্রেটিভ যদি কাজ কিছু থাকে কাজ করলাম, রিপোর্ট তৈরি করলাম, চলে গেলাম। কিন্তু তারপরে একজন মানুষের প্রাণের যে প্রতিষ্ঠান, সেই প্রাণের প্রতিষ্ঠানের সাথে যারা জড়িত, তাদের প্রতি তার সেই অধিকার তো থাকতেই পারে, সেই শাসনটা তো থাকতেই পারে, এবং তার সৌভাগ্য তো আমরা দেখেছি। হঠাৎ করে আজকে বললেন ক্লাস নিতে যাচ্ছি, আজকে আপনি কি খেয়ে এসেছেন, মানে এই যে একেবারে ইনফর্মাল ব্যাপারগুলো। যিনি একটা কলেজের প্রেসিডেন্ট, তিনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আজকে কি খেয়ে এসেছেন স্যার, এবং তার যে মানে ডাউন টু আর্থ মাটির কাছাকাছি তিনি যেটা ছিলেন, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, আমরা সবাই জানি। সুতরাং তাকে যদি আমরা এই অঞ্চলের বিদ্যাসাগর বলি, এটা কি খুব ভুল বলা হয়? একেবারেই নয়। তো আমি একটা জিনিস মানে এই বিদ্যাসাগর মহাশয় এবং আমাদের স্যার দুজনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড বিচার করে, মানে কর্মকাণ্ডের তো ইন ডিটেলস বিচার করা আমার পক্ষে সম্ভব না, অত তথ্য আমার জানা নেই। তো এটুকু বলতে পারি যে ওনারা তো আসলে একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, ওনারা বিভিন্ন রকম কাজ করেছেন, কিন্তু সেই কাজের থেকেও বোধহয় ওনাদের যে অস্তিত্বটা সেটাই বড় হয়ে উঠেছিল। আজ থেকে বেশ কিছু বছর আগে, 50-60 বছর আগে যেরকম উনি স্বমহিমায় বিরাজিত ছিলেন, বা বিদ্যাসাগর মহাশয় যে সময় ছিলেন বিরাজিত ছিলেন, আজকের দিনেও কিন্তু তার সেই প্রাসঙ্গিকতা, এবং তার আজ থেকে ধরুন 100 বছর পরেও বা 200 বছর পরেও, 100-150 বছর পরেও এই সিদ্ধিনাথ মহাবিদ্যালয় নিশ্চয়ই অনেক বড় মহিম হয়ে পরিণত হবে। আমরা তখন থাকবো না, মানে তখনও তার কিরকম প্রাসঙ্গিকতা, তখন হয়তো তার প্রত্যেকটা আলাদা আলাদা করে কীর্তিগুলোকে আমাদের হয়তো বইয়ের আকারেই পড়তে হবে।
বইয়ের আকারেই পড়তে হবে, কিন্তু সেই মানুষটা একটা স্কুল হয়ে রয়ে যাবেন আমাদের মনে, একটা প্রতিষ্ঠান হয়ে রয়ে যাবে। সুতরাং তার কীর্তি তো থাকবেই, সেটা তো মহানই, তার কীর্তির থেকেও তিনি যেন মহানতর, মানে তারা যেন মহানতর। সুতরাং ওই রবীন্দ্রনাথের ওই কথাটা বলেই শেষ করতে হয় যে তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান, তাই তো জীবনের রথ পশ্চাতে টানিয়া যায়, পশ্চাতে ফেলিয়া যায়, কীর্তিতে তোমার বারংবার। নমস্কার। অনেক ধন্যবাদ দেবানন্দ স্যারকে। খুব সুন্দর একটি কম্বিনেশন আমরা পেলাম এবং একটি জায়গা উনি উল্লেখ করেছেন যেটা আমাদের সকলেরই জ্ঞাতব্য। এবারে আমি আমার অডিয়েন্স অর্থাৎ দর্শকদের অনুরোধ করব, আপনাদের তরফ থেকে আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে কেউ কিছু বলতে চাইলে আপনারা একটু এসে স্যার সম্পর্কে বক্তব্য রাখুন, কারণ আপনারা এই এলাকার মানুষ। আমরা না হয় কলকাতা থেকে এসেছি, 2017 সালে জয়েন করেছি এই কলেজে। আপনারা বেশিরভাগই এই এলাকার মানুষ। স্যারকে আপনারা বহুদিন ধরেই চেনেন এবং অনেক গভীর অনেক কাছ থেকে আপনারা চেনেন। সেই জন্য আপনাদের অনুরোধ করব, আপনারা স্বতঃপ্রণোদিত হয়ে কিছু বলতে চান তো চলে আসুন। শুভজিৎ স্যার বলতে চাইছেন, শুভজিৎ স্যারকে ডাকছি মঞ্চে। শুভজিৎ সামন্ত, হেড ক্লার্ক, সিদ্ধিনাথ মহাবিদ্যালয়। নমস্কার। মঞ্চে উপস্থিত আমাদের